ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আবারও তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে একটা নতুন ক্লাসে, গতবারের ক্লাসে আমি দেখিয়েছিলাম আসলে আমাদের এই যে ক্লাসটা আজকে সেটা অবশ্যই জিওগ্রাফি ক্লাস, এবং তাদের জন্য যারা সদ্য একাদশ শ্রেণীতে উঠেছো, যারা পড়ছো এবং যারা বাংলা ইংরেজি কম্পালসরি বিষয়ের সাথে সাথে যারা জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয় থেকে বেছে নিয়েছো, আজকে তাদের জন্য এই ক্লাস। গতবারে আমি একটা ক্লাস নিয়েছিলাম যার বিষয় ছিল পৃথিবীর সৃষ্টি, দ্য অরিজিন অফ আর্থ সম্বন্ধে আমরা বেশ কিছু তথ্য কিন্তু দেখে নিয়েছিলাম, রাইট? সেখানে আমরা দেখেছিলাম গ্যাসিয়াস হাইপোথিসিস অফ ইমানুয়েল কান্ট, দেখেছিলাম নেবুলার হাইপোথিসিস অফ পিরে ডি ল্যাপ্লাস, দেখেছিলাম আমরা তারপর অনেক মতবাদ গিয়েছিল, যেমন জিন্স এন্ড জেফ্রিজের জুয়ারি মতবাদ। শেষে আমরা দেখেছিলাম বিগ ব্যাং থিওরি। এই যে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, একসময় পৃথিবী সৃষ্টি হয়ে গেল, পৃথিবীর সাথে সাথে অন্য গ্রহগুলো সৃষ্টি হলো। এখন প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীকে আমরা এবার বিচার বিশ্লেষণ করব, এই পৃথিবীর ভেতরে কি আছে, এই পৃথিবীর বাইরে কি আছে, এই পৃথিবীকে জড়িয়ে থাকা জিনিসগুলো আসলে কি। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় হেডিং হচ্ছে আমাদের ইন্টেরিয়র অফ দ্য আর্থ। ইন্টেরিয়র অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগ। আমরা জানি পৃথিবী শুধুমাত্র পৃথিবীর একটা একক বস্তু নয়, পৃথিবীর বিভিন্ন লেয়ার আমরা কিন্তু দেখতে পেয়েছি। তোমরা কিন্তু আগের ক্লাসে তোমরা কিন্তু পড়েছো পৃথিবীর লেয়ার পেয়েছে। আমরা জানি পৃথিবী কত লেয়ারে বিভক্ত। যদি আমরা এটাকে পৃথিবী ধরি, তাই আমরা জানি একেবারে মধ্যখানে কেন্দ্রবিন্দুতে আছে আমাদের কেন্দ্রমণ্ডল, যাকে ইংরেজিতে বলা হয় কি কোর। ইজ ইট ক্লিয়ার? তারপর এই কোরের উপরে আরেকটা লেয়ার আছে, মিডল লেয়ার। যে মিডল লেয়ারটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল, ইংরেজিতে বলা হচ্ছে ম্যান্টেল। তোমাদের জিওগ্রাফি বাংলা টার্মের সাথে সাথে ইংরেজি টার্মগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে, নইলে কিন্তু পরবর্তীকালে হয়তো জিনিসগুলো টার্মগুলো যখন আবার তোমাদের বিস্তারিত আলোচনা পড়বা, শিখবা, জানবা, তখন কিন্তু সমস্যা হতে পারে। সো ইংরেজি টার্মগুলো ভেরি ভেরি ইউজফুল তোমাদের জন্য। তাহলে ভিতরে যে মন্ডলটা আমরা দেখতে পাচ্ছি, স্থানটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোর। তারপরের যে লেয়ারটা আছে সেটা হচ্ছে ম্যান্টেল, এবং উপর দিকে একদম উপরে যে স্তরটা রয়েছে সেটাকে আমরা বলছি ক্রাস্ট অর্থাৎ ভূত্বক, যার উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি, তোমরা দাঁড়িয়ে আছো, আমরা প্রত্যেকে, যার উপর আমরা আমাদের গাছপালাগুলো জন্মায়, যার উপরে আমাদের বাড়িঘরগুলো তৈরি হয়েছে, সেই ভূত্বক অর্থাৎ যার ইংরেজি নাম হচ্ছে ক্রাস্ট। তাহলে আমরা যদি উপর থেকে নিচ অব্দি আসি, তাহলে ফার্স্ট লেয়ার দেখতে পাবো আমরা ক্রাস্ট, সেকেন্ড লেয়ার পাবো আমাদের ম্যান্টেল বা গুরুমণ্ডল, এবং একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটা হচ্ছে কোর। এখন যদি আমরা উল্লম্ব প্রস্থচ্ছেদ দেখি, পৃথিবীর একটা পার্ট যদি আমরা অংশ কেটে নিই, মনে করো এখান থেকে এক টুকরো, অর্থাৎ ধরে নাও আজকে পৃথিবীর জন্মদিন, এই জন্মদিনে আজ পৃথিবীর কেক কাটবো পৃথিবীর মতোই দেখতে। তাহলে এক টুকরো কেকের টুকরো আমরা অংশ যদি এইভাবে কেটে নিই, তাহলে এইটুকু পোর্শনটাকে আমরা বাইরে তোমাদের দেখাবো। এটাকে মুছে দিলাম। তাহলে ওইটুকু পোর্শন আমরা দেখাচ্ছি, দেখো ভালো করে বোঝার চেষ্টা করবা, কারণ এই জিনিসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবং যারা জিওগ্রাফি বিষয়টিকে ভালোভাবে বেছে নিয়েছে, ভালোবাসে, যারা জিওগ্রাফি পড়ে পাস করেও নিয়েছে, যারা আগামীকালে জিওগ্রাফি নিয়ে কিছু করতে চায়, এমনকি আমার ক্ষেত্রেও এটা জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা একটা উল্লম্ব প্রস্থচ্ছেদ কিন্তু আমরা পৃথিবীর নিয়ে নেব। এক টুকরো অংশ যদি পৃথিবীর কেটে নিই, তাহলে পৃথিবীর আকারটা ঠিক এরকম দাঁড়াবে। যার উপরটা আমরা দেখতে পেলাম ক্রাস্ট, যাকে বাংলায় বলছে ভূত্বক। মধ্যখানের লেয়ারটা হচ্ছে কি, মধ্যখানের লেয়ারটা হচ্ছে ম্যান্টেল, যার বাংলা হচ্ছে গুরুমণ্ডল, এবং একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের কোর অর্থাৎ কেন্দ্রমণ্ডল। এখন আমরা যদি এই ভূত্বকটাকে 0 কিলোমিটার ধরি, যেখানে আমরা বাস করি, এই 0 থেকে একেবারে কেন্দ্রবিন্দুতে আসলে কত দূর গভীরতা পর্যন্ত পাবো? সেটা হবে 6378 কিলোমিটার পর্যন্ত গভীরতা রয়েছে। তাহলে শুরু থেকে যদি 0 থেকে ধরি, অ্যাকচুয়ালি আমাদের গভীরতা কত? 6378। এটা অ্যাকচুয়ালি পৃথিবীর ব্যাস, ব্যাসার্ধ, তাই না? আমার যদি একটা পৃথিবীর এত বড় একটা গোলাকার জিনিস হয়, বস্তু হয়, তাহলে এখান থেকে এতটা কেন্দ্রবিন্দু পর্যন্ত আমরা কি জানি? এটাকে আমরা ব্যাসার্ধ বলে চিনি। কারণ তোমরা জ্যামিতিতেও কিন্তু বৃত্তের মধ্যে বলেছে ব্যাসার্ধ কাকে বলে। ঠিক বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে নিয়ে পরিধি পর্যন্ত অঙ্কিত রেখাকে কি ব্যাসার্ধ বলা হয়? সেই বৃত্তের কেন্দ্র থেকে নিয়ে পরিধি পর্যন্ত অঙ্কিত রেখা হচ্ছে ব্যাসার্ধ। এবং সেটা কত কিলোমিটার গভীর? সেটা হচ্ছে 6378 কিলোমিটার পর্যন্ত গভীর। এখন এই যে পৃথিবীর একটা প্রস্থচ্ছেদ অঙ্কন করেছি, ক্রাস্ট, ম্যান্টেল, কোর, এদের প্রত্যেকটা গঠন কিন্তু আলাদা, প্রত্যেকটা কম্পোজিশন কিন্তু আলাদা,
প্রত্যেকটাতে কিছু না কিছু আলাদা পদার্থ কিন্তু রয়েছে, প্রত্যেকের থিকনেস আলাদা, প্রত্যেকের ডেনসিটি আলাদা, প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা। তাহলে আমরা জানি এই প্রত্যেকটা জিনিস যদি আলাদাই হয়, তাহলে আমাদেরকে একজন ভূগোলের শিক্ষার্থী হিসেবে কি জানা উচিত? এই যে বিষয়গুলো পৃথিবীর অভ্যন্তরভাগ আলাদা আলাদা লেয়ার রয়েছে, এগুলো কিভাবে আমরা জানতে পারলাম? কিভাবে জানতে পারলাম যে এই কেন্দ্রতে আমাদের জিনিসগুলো প্রত্যেকটা তরল অবস্থা রয়েছে? কিভাবে জানতে পারলাম পৃথিবীর ক্রাস্টে কিছুটা নিচে আমাদের কি রয়েছে? আমরা জানি ক্রাস্ট কি নিয়ে গঠিত, ক্রাস্টের বেশিরভাগ অংশটা কি নিয়ে গঠিত আমরা জানি, যেহেতু হালকা তাই শিয়ার অংশ নিয়ে গঠিত, সিলিকা এবং অ্যালুমিনিয়ামের প্রাধান্যতা এখানে বেশি। মেন্টালে অবশ্যই সীমার প্রাধান্য বেশি থাকবে কারণ এটা ভারী, এবং কোরের প্রাধান্য বেশি আছে নিফে অর্থাৎ নিকেল এবং লোহা। তাহলে প্রথম ক্লাসটা আমরা শিয়ালের প্রাধান্য বেশি দেবো, যার মিনস হচ্ছে মানে হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম। তারপরে স্তরে প্রাধান্য দেখবো সীমার, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম থেকে ভারী তাই তার ঠিক নিচে অবস্থান করছে, এবং নিফে নিকেল এবং আয়রন এদের দুটো চাইতেও কিন্তু অতিরিক্ত ভারী হচ্ছে নিফে, তার জন্য ঠিক নিচে অবস্থা রয়েছে। আর নিচে যে জিনিসগুলো রয়েছে সবগুলো কিন্তু সান্দ্র অবস্থায়, গলিত অবস্থায় রয়েছে, কারণ এখানটার কেন্দ্রের তাপমাত্রা সবচেয়ে বেশি। এখন প্রশ্ন, এই কেন্দ্রের মধ্যে তাপমাত্রা বেশি, কেন্দ্রের পদার্থগুলো গলিত অবস্থায় আছে, সান্দ্র অবস্থায় আছে, কোথাও নিকেল আছে, লোহা, কোথাও ম্যাগনেসিয়াম আছে, আমরা জানলাম কিভাবে? এটা তোমাদের কিন্তু জানতে হবে। তাই জানার ক্ষেত্রে আমাদের দুটো উপায় কিন্তু বর্তমান। আমরা জানবো কিভাবে এই পদার্থগুলো আমরা এর সম্বন্ধে জানতে পারলাম। তাহলে এই দুটো উপায় কিন্তু আমরা জেনে থাকবো। দুটো উপায় কি? একটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স, আর একটা হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স। আমরা কিছু প্রমাণ পেয়েছি যেগুলো প্রত্যক্ষ করা যায়, কিছু প্রমাণ পেয়েছি যেগুলো পরোক্ষভাবে কাজ করে। একটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স আর একটা হচ্ছে ইনডিরেক্ট এভিডেন্স। এবার ডিরেক্ট এভিডেন্সের মধ্যে কি কি পাবো? দেখো, ডিরেক্ট এভিডেন্সের মধ্যে পাবো, আমরা জানি পৃথিবীর ভেতরটাকে জানার জন্য বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন ভূতত্ত্ববিদ, বিভিন্ন আর্কিওলজিস্ট বিভিন্ন রকম কাজ করেছে। যার একটা কাজ হচ্ছে ড্রিলিং করা, অর্থাৎ মাটি খনন করা, ভূ খনন করা হচ্ছে ড্রিলিং। সেকেন্ড পাবো আমরা মাইনিং, খনিজ উত্তোলন, মাইনিং পাবো। ওকে, ডিরেক্টের মধ্যে পাবো ড্রিলিং পাবো, মাইনিং পাবো, এবং আরেকটি উপাদান পাবো সেটা হচ্ছে ভলকানিজম। কারণ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যখন কিছু পদার্থ ভূগর্ভ থেকে বেরিয়ে আসে, যেমন ছাই, যেমন অনেক কঠিন পদার্থ বিস্ফোরণ আকারে ছাই, গ্যাস, ধূলিকণা বেরিয়ে আসে, এগুলোকে পাইরোক্লাস্ট বলে। এই পাইরোক্লাস্ট গুলোকে পর্যবেক্ষণ করে বুঝতে পারি আসলে পৃথিবীর বয়স বা পৃথিবীর কেন্দ্রে কি রয়েছে। ডিরেক্ট এভিডেন্সের মধ্যে কি কি পেলাম? ড্রিলিং পেলাম, মাইনিং পেলাম, ভলকানিজম পেলাম। এখন প্রশ্ন হচ্ছে ড্রিলিং, যেটা আমরা মাটি খনন করে, ভূগর্ভ খনন করে পাচ্ছি, সেটা কি? সেটা আমাদের বিজ্ঞানী দেখতে পেয়েছেন যে এখানে টোটাল প্রায় মানুষ 12 কিলোমিটার পর্যন্ত গভীর খাত খনন করেছিল। ড্রিলিং এর ক্ষেত্রে হাইয়েস্ট খাত গভীরতা খনন করতে পেরেছে 12 কিলোমিটার অবধি, তার নিচে কিন্তু পারেনি। এটা কোথায় করেছিল? এটা হচ্ছে রাশিয়ার কোলা উপদ্বীপ। তোমরা হয়তো জেনে থাকবে, বা না জেনে থাকলে জেনে নাও। এটা আমরা জানি কোলা উপদ্বীপের কাছে খনন করা হয়েছিল। 12 কিলোমিটার সবচেয়ে গভীর, মানুষের দ্বারা খনন করা সবচেয়ে গভীরতম জায়গা কোলা উপদ্বীপ। আমরা জানি এর চেয়ে গভীর একটা যে প্রাকৃতিক কারণে যেটা সৃষ্টি, সেটা আমরা জানি প্রশান্ত মহাসাগরের ম্যারিয়ানা খাত আমরা দেখেছি। কিন্তু মানুষের দ্বারা তৈরি সবচেয়ে বড় ড্রিলিং হচ্ছে 12 কিলোমিটার পর্যন্ত গভীরতা, যেটা আছে আমাদের কোলা উপদ্বীপে। মাইনিং কত পর্যন্ত করেছিল? মাইনিং দেখতে পেয়েছিলাম আমরা 3.9 কিলোমিটার অব্দি গভীর খনি খনন করা হয়েছিল। কিসের জন্য? এটা আমরা দেখতে পেয়েছিলাম সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকার মপনিং অঞ্চলে, MPOPNING, এই অঞ্চলে আমরা দেখেছিলাম যে 3.9 অর্থাৎ 3.9 কিলোমিটার গভীরতা পর্যন্ত সোনার খনি খনন করা হয়ে দেখা হয়েছিল। ফলে আমরা কিন্তু ড্রিলিং এর দ্বারা, মাইনিং এর দ্বারা বুঝতে পারলাম পৃথিবীর ভেতর দিকে কেন এমন অবস্থা। সঙ্গে সঙ্গে ভলকানিজম, এটা আমরা জানি প্রত্যক্ষ, যখন ভলকানিজম, যখন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়, তখন যে পদার্থগুলো বের হয় সেগুলো পর্যবেক্ষণ করলেই বোঝা যায় আসলে পৃথিবীর অভ্যন্তরে কি কি পদার্থ নিয়ে গঠিত। আমরা চলে যাবো এরপরে নেক্সট ইনডিরেক্ট এভিডেন্সে।
ইনডিরেক্টে কি দেখতে পাবো এবার দেখে নাও। ইনডিরেক্টে যেটা দেখতে পাবো প্রথমেই সেটা বলবো, ইনডিরেক্টের মধ্যে প্রথমেই পাবো সিসমিক ওয়েভ। সিসমিক ওয়েভ অর্থাৎ ভূমিকম্পে যে তরঙ্গগুলো রয়েছে সেই তরঙ্গগুলো পর্যবেক্ষণ করলে কিন্তু বুঝতে পারি আসলে পৃথিবীর ভেতরে কোন পদার্থগুলো রয়েছে, কিভাবে রয়েছে, কিভাবে সেটা আমরা কিন্তু দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। অবশ্যই তোমরা আমার সঙ্গে বোঝার চেষ্টা করবে। এখন সিসমিক ওয়েভ যে আমরা বলছি, আমরা জানি সিসমিক ওয়েভ দুই প্রকার, রাইট? আমরা কিন্তু ইনডেক্টে আরো কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। সিসমিক ওয়েভ জানি আমরা দুই প্রকার, একটা হচ্ছে বডি ওয়েভ আর একটা হচ্ছে সারফেস ওয়েভ। না জানা থাকলে জেনে নাও, বডি ওয়েভ এন্ড সারফেস ওয়েভ। বডি ওয়েভ কোনগুলো? বডি ওয়েভ হচ্ছে পি এন্ড এস তরঙ্গ হচ্ছে বডি ওয়েভ, আর সারফেস হচ্ছে এল এন্ড আর তরঙ্গ হচ্ছে সারফেস ওয়েভ। পি হচ্ছে প্রাইমারি ওয়েভ, এস হচ্ছে সেকেন্ডারি ওয়েভ, এল হচ্ছে লাভ ওয়েভ, আর হচ্ছে র্যালে ওয়েভ। নামেরই লাভ ওয়েভ কিন্তু ভালোবাসা ছড়ায় না, ছড়ায় ধ্বংসাত্মক কাজ, এর ক্ষতিকর প্রভাবটা সবচেয়ে বেশি। বডি ওয়েভ কেন বলা হচ্ছে? কারণ এরা ভূ অভ্যন্তরের ঠিক একটা নির্দিষ্ট জায়গায় চলাফেরা করতে পারে। আর এখানে সারফেস ওয়েভ কেন বলছে? এটা কিন্তু ভূ অভ্যন্তরে চলাফেরা করতে পারে না, এটা কিন্তু ভূত্বকের ক্রাস্টে ঠিক উপর দিকে আন্দোলিত করে চলে যায়, ধ্বংস করে চলে যায়। সো আমরা দেখতে পাচ্ছি সিসমিক ওয়েভ দুই প্রকার। যখন আমরা ভূমিকম্প নিয়ে আলোচনা করব তখন কিন্তু এগুলো বিস্তারিত আলোচনা করবে। এখন শুধু জেনে নাও যে আমাদের পৃথিবীর ভেতরকার যে অবস্থা, অভ্যন্তর ভাবটা, সেটা কিভাবে বুঝতে পারছি, কোন জায়গাতে কি রয়েছে। এখন দেখতে পেলাম সিসমিক ওয়েভ দুই প্রকার, বডি ওয়েভ, সারফেস ওয়েভ। বডি ওয়েভ হচ্ছে প্রাইমারি ওয়েভ এন্ড সেকেন্ডারি ওয়েভ, পি এন্ড এস। সারফেস ওয়েভ হচ্ছে এল ওয়েভ এন্ড আর ওয়েভ, লাভ ওয়েভ এন্ড র্যালে ওয়েভ। এখন মজার বিষয় হচ্ছে দেখা গেল পি তরঙ্গ সব মাধ্যম দিয়ে প্রবেশ করতে পারছে। আমরা জানি কোন এলাকায় যদি ভূমিকম্প সৃষ্টি হয়, আমরা জানি কোন এলাকায় যদি ভূমিকম্প সৃষ্টি হয়, ধরা গেল এটা আমাদের সারফেস ক্রাস্ট, কোন একটা ভূঅভ্যন্তরে ভূমিকম্প সৃষ্টি হয়েছে, তাহলে যেখানে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে সেই জায়গা আমরা কি বলি? এই জায়গাটাকে আমরা ফোকাস বলি, ভূমিকম্পের কেন্দ্র বলি, ফোকাস বলি। আর যেখানে ঠিক আন্দোলনটা, ঠিক আঘাতটা একেবারে 90 ডিগ্রি কোণ ভেদ করে যে জায়গায় ভূ অভ্যন্তর ভাগে, যে জায়গায় ভূপৃষ্ঠে যে জায়গায় সর্বপ্রথম ওয়েভটা পৌঁছচ্ছে, তরঙ্গটা পৌঁছচ্ছে, সেটাকে আমরা বলছি ভূমিকম্পের উপকেন্দ্র, বা এটাকে বলা হয় এপি সেন্টার। তোমরা এর আগে হয়তো জেনেছো, বা না জেনে থাকলে অবশ্যই জেনে নাও, এপি সেন্টার বলে, উপকেন্দ্র বলে। এইটাকে কিন্তু ফোকাসও বলা হয়, আবার হাইপো সেন্টারও বলা হয়, হাইপো সেন্টারও বলা হয়। এখন মজার বিষয় হচ্ছে এখান থেকে পি তরঙ্গ সব মাধ্যম দিয়ে প্রবেশ করতে পারে। বুঝতে পারলাম? মাধ্যম কয় প্রকার হয়? মাধ্যম তিন প্রকার হয়। কি কি মাধ্যম? একটা সলিড, একটা লিকুইড, আর একটা গ্যাসিয়াস। কঠিন মাধ্যম, তরল মাধ্যম এবং গ্যাসীয় মাধ্যম। তো দেখা গেল পর্যবেক্ষণ করে পি ওয়েভ যেটা আছে সেটা তিনটে মাধ্যম দিয়ে প্রবেশ করতে পারছে এবং উপকেন্দ্রের মধ্যে তরঙ্গটাকে ছড়িয়ে দিচ্ছে। ক্লিয়ার? পি তরঙ্গ তিনটে মাধ্যম দিয়ে প্রবেশ করতে পারছে, কিন্তু মজার বিষয় হলো এস তরঙ্গ কোন কোন মাধ্যম দিয়ে প্রবেশ করতে পারলেও, যেমন এস তরঙ্গ সলিড মাধ্যমে প্রবেশ করতে পারলেও ও কিন্তু তরল মাধ্যমে, গ্যাসেস মাধ্যমে প্রবেশ করতে পারে না। যেমনটা পি ওয়েভ সব মাধ্যমে প্রবেশ করতে পারে, মজার বিষয় এখানেই এস তরঙ্গ শুধুমাত্র কঠিনের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে, অন্যান্য তরঙ্গের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না। এই জায়গায় কোনো কম্পন সৃষ্টি হয় না। দেখা গেছে, পর্যবেক্ষণে দেখা গেছে যে 103 ডিগ্রি থেকে 140 ডিগ্রির মধ্যে এস তরঙ্গ পৌঁছতে পারছে না, কোনো কাজই করছে না। তার মানে বোঝা যাচ্ছে এস তরঙ্গ আমরা জানি লিকুইডের মাধ্যমে প্রবেশ করতে পারে না। তার মানে এর থেকে বোঝা যায় কোন একটা অঞ্চলে যখন এস তরঙ্গ পৌঁছচ্ছে না, বুঝে নিতে হবে এই জায়গায় কোনো কঠিন পদার্থ নেই। আছে কি তাহলে? এই জায়গায় সান্দ্র অবস্থায় কোনো গলিত পদার্থ রয়েছে, যাকে আমরা সান্দ্র ম্যাগমা বলি। কারণ পৃথিবীর এতটা গভীরে তেজস্ক্রিয় বিকিরণের কারণে, বুঝে রাখো, তেজস্ক্রিয় পদার্থের বিকিরণের কারণে কোন পদার্থ তার নিজের অবস্থায় থাকতে পারে না,
পুরোটাই গলে যায়, গলিত অবস্থায় পরিণত হয়, যাকে আমরা ম্যাগমা বলি। আর এই ম্যাগমার কারণেই দেখবে যখন তুমি একটা হাঁড়িতে কিছু বসিয়েছো, ভাতের হাঁড়ি বসিয়েছো, ভাত রান্না করছো, জলটা টকবক টকবক করে ফুটছে, যখন ফুটছে, যখন তাপ উৎপন্ন হচ্ছে, তখন উপরের ঢাকনাটা খুলে বেরিয়ে যেতে চায়। তাহলে কোনো গরম জিনিস যখন গরম, প্রত্যেকটা উত্তপ্ত জিনিস কি হয়, আয়তনে প্রসারিত হয়, তখন তার উপরের লেয়ারটাকে সে ফেটে ভেঙে বেরিয়ে যেতে চায়। ঠিক সেই কারণেই যখন এই অভ্যন্তরভাগে প্রচন্ড তেজস্ক্রিয় বিকিরণ হয়, পদার্থগুলো প্রচন্ড গরম অবস্থায় যখন টকবক করে ফুটতে লাগে, তখন কিন্তু এরা স্থির অবস্থায় থাকে না, তারা কোনো ফাটল পেরে বেরিয়ে আসতে চায়, তাই না? তাহলে মজার বিষয় কি দেখা গেল, এইরকম একটা জায়গার মধ্যে এস তরঙ্গ পৌঁছতে পারছে না, মিন্স এখানে কোনো কঠিন পদার্থ নেই, আছে শুধু তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। তাহলে বোঝা গেল, এর থেকে আমরা বুঝতে পারি, আমরা যখন ভূমিকম্প চ্যাপ্টারে আসবো অবশ্যই প্রত্যেকটা শুরু থেকে নিয়ে প্রত্যেকটা খুঁটি আমরা পড়ার চেষ্টা করব। তবে এই জায়গায় শুধু বোঝার ব্যাপার এইটুকুই যে আমরা অভ্যন্তরভাগ সম্বন্ধে জানছি কিভাবে, তার একটা ইনডিরেক্ট মাধ্যম হচ্ছে সিসমিক ওয়েভ। ওকে, আমরা জানি পি তরঙ্গের গতিবেগ এস তরঙ্গের তুলনায় হয়তো বেশি, সব মাধ্যমে দিয়ে প্রকাশ করতে পারে। এই তরঙ্গগুলোর আরো বিস্তারিত ব্যাখ্যা আমরা ভূমিকম্পের মাধ্যমে করব, এবং আমরা চলে যাব নেক্সট পর্যায়ে, যেখানে আমরা দেখব কি কি উপায়ে আমরা পৃথিবীর অভ্যন্তর সম্বন্ধে জানতে পারছি। প্রথমটা হয়ে গেল আমাদের সিসমিক ওয়েভ। তারপরেটা আমরা জানবো মিটিওর। আমরা 1 নম্বরে সিসমিক ওয়েভ করে ফেলেছি। আমরা কিন্তু এখানে দেখাচ্ছি, এখানে কি দেখাচ্ছি আমরা, এখানে আমরা দেখাচ্ছি ইনডিরেক্ট মাধ্যমগুলো, যেগুলো মাধ্যমে আমরা পৃথিবীর ভেতরের সম্বন্ধে জানতে পারছি, ইনডিরেক্ট। তার মধ্যে একটা তোমাদের বুঝিয়ে দিলাম, সিসমিক ওয়েভ। 2 নম্বরে যেটা আসবো সেটা হচ্ছে মিটিওর। 2 নম্বরে যেটা আসবো সেটা হচ্ছে মিটিওর। এই মিটিওর কি? মিটিওর হচ্ছে কোন গ্রহ কণিকার মতো কোন একটা পদার্থ। আমরা আগের দিন পৃথিবীকে বিশিষ্ট সেভাবে বুঝেছিলাম এবং দেখেছিলাম যে প্রত্যেকটা যখন ওই প্রোডাকশনের পাশ দিয়ে যখন একটা অন্য কোনো গ্রহ বা নক্ষত্রের পাশ দিয়ে গেল, তখন ওর আকর্ষণে সূর্যের কিছু অংশ খুলে বেরিয়ে যেতে চাইলো, কিছু পদার্থ বেরিয়ে এসে গ্রহ কণাগুলো প্ল্যানেট তৈরি করলো, কিছু পদার্থ আবার এমনই আয়তনের হলো যেগুলো গ্রহ হতে পারলো না, ছড়িয়ে ছিটিয়ে মহাকাশে ভাসতে লাগলো। তো এই যে ছড়িয়ে ছিটিয়ে পদার্থগুলো মহাকাশে ভাসতে লাগলো, তার আয়তন কিন্তু বিভিন্ন কণার আয়তন বিভিন্ন ছিল। যেমন ধরো যদি যে কোনো আয়তন, ভালো করে বুঝে নাও, এটা যে কণার আয়তন বা ব্যাসার্ধ 30 মিটারের বেশি, ভালো করে বুঝে নাও, যেগুলো যেভাবে পৃথিবী সৃষ্টি হলো আমরা অনেকগুলো থিওরি আমরা পড়েছি, তার মধ্যে আমরা দেখেছি কিছু কিছু পদার্থ বেরিয়ে এসে কিছু কিছু প্ল্যানেট তৈরি করেছে, 8টা প্ল্যানেট তৈরি করেছিল। আমরা এও দেখেছি পৃথিবীর গা থেকে কিছু পদার্থ খুলে বেরিয়ে যায়, সেটা চাঁদ বা কোন একটা উপগ্রহ হিসেবে ঘুরতে লাগলো। যেগুলো গ্রহ হতে পারলো না, যেগুলো উপগ্রহ হতে পারলো না, যেগুলো কিছুই হতে পারলো না, তার মধ্যে কিছু এমন পদার্থ ছিল, কিছু এমন কণিকা ছিল যেগুলো মহাকাশেই ভাসতে লাগলো, এবং সেগুলো কিন্তু বিভিন্ন আয়তন। এবার আয়তনগুলো মান শুনে নাও, যেগুলো 30 মিটারের বেশি আয়তন সম্পন্ন, সেগুলোকে আমরা বলছি অ্যাস্টেরয়েড। ভালো করে শোনো, সেগুলোকে আমরা বলছি অ্যাস্টেরয়েড, গ্রহকণিকা। এর মধ্যে কিছু গ্রহকণিকা ছিল যেগুলো আয়তনে এর চাইতেও কিন্তু ছোট, যেগুলো 30 মিটারের ছোট, যাদের ব্যাস 30 মিটার চাইতে কম, সেগুলোকে বলছি আমরা কি, সেগুলোকে বলছি মিটিওরয়েডস। ভালো করে বোঝো ব্যাপারটা, কিন্তু সেগুলোকে আমরা বলছি মিটিওরয়েডস। এই মিটিওরয়েডস কি হয়, এই মিটিওরয়েডস তখন কি করে, আমাদের কোন প্ল্যানেটে, হতে পারে পৃথিবী, হতে পারে কোন মার্স, হতে পারে জুপিটার, হতে পারে স্যাটার্ন, এর মধ্যে কিন্তু অবাধ গতিতে পতন করতে শুরু করে মাঝে মধ্যে। তারা একসময় ভাসে আমরা জানি, কি তারপরে গ্রহতে আকর্ষণ হোক কিংবা অন্য কোনো ফোর্সের জন্য হোক, গ্রাভিটেশনাল ফোর্সের জন্য হোক, তারা কিন্তু গ্রহের মধ্যে কি করে আছাড় মারতে শুরু করে। আমাদের পৃথিবীর ক্ষেত্রেও তাই, বাইরে থেকে কোনো কণা কিন্তু আছাড় মারতে শুরু করে, যে কণাগুলো আছাড় মারতে শুরু করে সেগুলো হচ্ছে মিটিওরয়েডস। এখন মজার বিষয়, তাহলে যখন পৃথিবীর বায়ুমণ্ডলে আছাড় মেরে ঢুকতেই চাইছে, তাহলে পৃথিবীতে পড়ছে না কেন, আর আমরা দেখতে পাচ্ছি না বা কেন? তোমরা জানো এর একটা প্রধান কারণ হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল, পৃথিবীর স্তর বিন্যাস। আমরা জানি পৃথিবীর স্তর বিন্যাস যদি করি, তাই একদম শেষের একদম নিচে বায়ুমণ্ডল স্তর বিন্যাস যদি করি, একদম নিচে থেকে কি টপোস্ফিয়ার, তারপরে থাকছে স্ট্র্যাটোস্ফিয়ার,
তারপরে থাকছে মেসোস্ফিয়ার, তারপরে থাকছে থার্মোস্ফিয়ার, এভাবে স্তর বিন্যাস করা হয়। এখন ব্যাপারটা হলো যখন এই মিটিওরয়েডস গুলো পৃথিবীর উপর আছাড় মারতে শুরু করে, ভেবে দেখো, যখন আছাড় মারতে শুরু করে তখন বায়ুমণ্ডলে যে মেসোস্ফিয়ার স্তরটা রয়েছে, এই মেসোস্ফিয়ারে এই অংশগুলো জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়। এগুলো আসতে পারে না, ভালো করে বুঝো, এগুলো কিন্তু পৃথিবীতে আসতে পারে না, এগুলো কিছু অংশ পুড়ে যায়, ছাই হয়ে যায়, এগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে আটকে দেয়। এই ব্যাপারটা হচ্ছে, এবার যখন একটা কণিকা যখন পৃথিবীর গায়ের উপর পড়ছে, তখন এর আউটার যে পার্ট গুলো আছে এগুলো কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ভিতরের পার্টটা কিন্তু তখনও পুরোপুরি জ্বলে না। ভালো করে বুঝো, যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করছে তখন একটা গ্রহ কণিকার বাইরের অংশগুলো পুরো ছাই হয়ে গেলেও কখনো কখনো ভেতরের অংশগুলো কিন্তু পড়ে না। তাহলে কি করে? এই কণিকাগুলো তখন উল্কা পিণ্ড হিসাবে পৃথিবীর উপর আছড়ে পড়ে। কি হিসাবে? এগুলোকে আমরা বলছি উল্কা পিণ্ড। ভেবে দেখো, যখন আয়তন 30 মিটারের বেশি তখন সেগুলো হচ্ছে অ্যাস্ট্রয়েড, যখন 30 মিটারের কম তখন হচ্ছে মিটিওরয়েডস। যখন এবার জ্বলে পুড়ে যে অংশ বাদ হলো, ছাই হয়ে গেল, যে অংশ আছড়ে পড়ার চেষ্টা করছে, দেখো যে অংশ জ্বলে পড়ে যাচ্ছে, এগুলোকে বলবো আমরা মিটিওর। এগুলোকে বলবো আমরা কি? মিটিওর। যখন জ্বলে পুড়ে অংশ ছাই হয়ে যাচ্ছে, উল্কাপিণ্ড গুলোকেই আমরা বলছি মিটিওর। এইবার এই কিছু অংশ যখন জ্বলে পুড়ে অংশ ছাই হলো না, তখন পৃথিবীর গায়ের উপর পড়েছিল। আমরা জানি অতীতকালে ইতিহাস যদি আমরা খুলে দেখি তাহলে দেখতে পাবো উল্কাপিণ্ড কিন্তু পড়েছে, এবং উল্কাপিণ্ড মানুষ আবিষ্কারও করেছে। তাহলে একটা ভেবে দেখো, পৃথিবীও কোনো না কোনো কারণে কোন এক সময়ে সূর্যের নেবুলার একটা অংশ ছিল, আস্তে আস্তে কোনো কারণে সংকুচিত হয়েছে, মানে শীতল হয়েছে, পৃথিবীর সূর্যের বডি থেকে খুলে গিয়ে পৃথিবী হয়েছে। তার মানে একটা গ্রহ কণিকা যেমন বাতাসে ভেসে বেড়াচ্ছে মহাকাশে, পৃথিবী কিন্তু সেম, শুধুমাত্র গ্রহ কণিকা একটা পৃথিবী হতে পারেনি, তাই সে কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে আলাদা। বাট ভেবে দেখো, এই যে যখন আমাদের পটেনশিয়াল পৃথিবীর গায়ের উপর পড়ছে, তখন কি আমরা জানতে পারবো না যে এর যা বৈশিষ্ট্য আমাদের পৃথিবীর ভেতরে বৈশিষ্ট্য? তাই নিশ্চয়ই বুঝতে পারবো যে এই যে বস্তুটা যেটা পুরো ছাই হলো না, যেটা উল্কাপিণ্ড হিসেবে পড়লো, এটারই নাম হয়ে যাবে তখন মিটিওরাইটস। বোঝা গেল? এই মিটিওরাইটস এর ভূতত্ত্ববিদেরা, ভূগোলবিদেরা, বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেছেন এবং বুঝেছেন যে এর যা বৈশিষ্ট্য হবে পৃথিবীর অভ্যন্তরভাগের বৈশিষ্ট্য কিন্তু সেম হবে। তাহলে ইনডিরেক্ট এভিডেন্স গুলোর মধ্যে প্রথম যদি হয় সিসমিক ওয়েভ, তার দ্বিতীয় এভিডেন্স কি? মিটিওর। আমরা বুঝে গেলাম এই কারণে পৃথিবীর ভেতর টিকে থাকতে পারে, রাইট? এখন আমরা 3 নম্বর ওয়েতে চলে যাব। 3 নম্বর কি পাবো সেটা কিন্তু আমরা দেখবো। 1 নম্বরে পেলাম সিসমিক ওয়েভ, 2 নম্বরে হচ্ছে মিটিওর, 3 নম্বরে যেটা পাবো সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল অ্যানোমালি। গ্র্যাভিটেশনাল অ্যানোমালি, এই গ্র্যাভিটেশনাল অ্যানোমালি কি? গ্র্যাভিটেশন আমরা জানি মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবী বলে না, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট আকর্ষণ শক্তি থাকে। এর আগে যখন আমরা পৃথিবী অরিজিন তথ্য নিয়ে বুঝিয়েছিলাম, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা গ্রহ কণিকার, প্রত্যেকটা মহাজাগতিক বস্তুর একটা নিজস্ব আকর্ষণ শক্তি আছে, যেটাকে আমরা বলছি গ্র্যাভিটেশনাল ফোর্স। এখন ব্যাপার হচ্ছে, পৃথিবীর আকার যদি দেখি তাহলে পৃথিবীর আকার কিন্তু কোথাও কিন্তু পুরোপুরি গোল নয়। পৃথিবীর আকার ঠিক এরকম ডিম্বাকার আকৃতি। ইজ ইট ক্লিয়ার? এটা হচ্ছে পৃথিবীর নর্থ পোল, এটা হচ্ছে পৃথিবীর সাউথ পোল, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রবিন্দু, যার মধ্যখান দিয়ে চলে গেছে কি ইকুয়েডর। এখন ইকুয়েডর আকৃতি এই কেন্দ্র থেকে অনেকটা দূর, ব্যাস অনেকটা বড়, কিন্তু মেরুর দিকে, পোলের দিকে কিন্তু কম। ভালো করে বুঝবা, পোলের দিকে কিন্তু কম। এই চাপা আকৃতির কারণ কি? চাপা আকৃতির অন্যতম কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটেশনাল অ্যানোমালি। যখন পৃথিবীর সৃষ্টি হয়, প্রত্যেকটা জায়গার, পৃথিবীর সব জায়গায় গ্র্যাভিটেশন, সব জায়গায় মাধ্যাকর্ষণ শক্তি কিন্তু সমান নয়, আমরা জানি, আমরা করেছি।
এই জায়গায় যতটা আকর্ষণ শক্তি হবে উপরগুলো চেঞ্জ হয়ে যাবে, যত পোলের দিকে যাবো তত কিন্তু বেশি হতে থাকবে। দুই পোলে মাধ্য আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি এবং নিরক্ষরেখায় কম থাকে আমরা জানি। দুই পোলে সবচেয়ে বেশি, তাই যত আমরা ইকুয়েটর থেকে উত্তর দিকে যেতে শুরু করব গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু বাড়তে থাকবে, এবং যত গ্র্যাভিটেশন ফোর্স বাড়তে থাকবে তার নিচে বিষয়সমূহ বস্তুসমূহ তত চাপা পড়বে। এই জন্যই বুঝতে পারছি উত্তর দক্ষিণে চাপা। যত ওজন, যত প্রেসার পড়বে, যত চাপ পড়বে তত তাপও বাড়বে, তত বেশি সংকুচিত হবে, তাই না? তাই এখান থেকে আমরা জানতে পারি যে ভেতরে অবস্থাটা একদম চাপে কি হয়, প্রচন্ড চাপ দিলে সে তাপ উৎপন্ন হয়, ফ্রিকশন ফোর্স কাজ করে, ঘষাঘষি লাগে, একটা সংঘর্ষিত বল তৈরি হয়, ফলে ভিতরে জিনিসগুলো স্থির অবস্থায় থাকে না, তখন উত্তপ্ত হয়ে গলিত অবস্থায় পাওয়া যায়। তাহলে প্রথম পয়েন্ট সিসমিক ওয়েভ চলে গেল, দ্বিতীয় পয়েন্ট আমাদের মিটিওর চলে গেল, তৃতীয় পয়েন্ট আমাদের চলে গেল গ্র্যাভিটেশনাল অ্যানোমালি। এর সাহায্যে কিন্তু আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্বন্ধে আমরা জানতে পারবো। তাহলে ইনডিরেক্ট, ডিরেক্টের মধ্যে আমরা দেখেছি ড্রিলিং করা, আবার রিপিটেশন করে নাও, ড্রিলিং করা, মাইনিং করা, আর দেখতে পেয়েছি আমরা ভলকানিজম। ইনডিরেক্টের মধ্যে প্রধান তিনটে, আরো কিছু কিছু আছে যেগুলো খুব সামান্যই দেখতে পেয়েছি, তবে তারও প্রমাণ কিন্তু রয়েছে। তার মধ্যে প্রধান তিনটে আমি দেখালাম, সিসমিক ওয়েভ, মিটিওর এবং গ্র্যাভিটেশনাল ফোর্স, এই তিনটে হচ্ছে প্রধান। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যে জায়গায় তোমাদেরকে এখন নিয়ে যাব, অর্থাৎ আমরা যে চ্যাপ্টারটা হাত দিয়েছি পৃথিবীর অভ্যন্তরভাগ, যার প্রথম স্তরটা হচ্ছে ম্যান্টেল, প্রথম স্তরটা হচ্ছে ক্রাস্ট, তার পরের স্তর হচ্ছে ম্যান্টেল, এবং শেষে যে একদম ভিতরে কেন্দ্রের অবস্থা সেটা হচ্ছে কোর, আমরা কিন্তু দেখলাম। আমরা অবশ্যই এরপরে আরো বিস্তারিত আলোচনা করব। 1 মিনিট। দেখো এর মধ্যে আরেকটা পয়েন্ট ঢুকবে তোমাদের, যে পয়েন্টটা সিসমিক, মিটিওর, গ্র্যাভিটেশনের সাথে সাথে আরেকটা বিশাল অংশ, বিশাল একটা ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে যাকে 4 নম্বর এভিডেন্স দিব, সেটা হচ্ছে ম্যাগনেটিক, চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র, তাই না? তাই আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা জায়গায় তাদের আকর্ষণ শক্তি কিন্তু আলাদা, প্রত্যেকটা জায়গায় পৃথিবী কিন্তু চৌম্বক ক্ষেত্রের যে আকর্ষণ বল সেটা কিন্তু আলাদা। সেই আকর্ষণ বল থেকে কিন্তু আমরা কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগ সম্বন্ধে জানতে পারবো, কোথায় সবচেয়ে বেশি তাপ থাকবে, কোথায় সিলিকা থাকতে পারে, কোথায় ম্যাগনেসিয়াম থাকতে পারে, কোথায় নিকেল থাকতে পারে, কোথায় লোহা থাকতে পারে, রাইট? এখন এগুলো জানার পর, মানে তোমাদের এগুলো জানতে হবে, সিলেবাসে আসে তোমাদের। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্লাস 11 সেমিস্টার 1 এর দ্বিতীয় চ্যাপ্টার ইন্টেরিয়র অফ দা আর্থ, তাই না? এখন এগুলো কারণ জানার পর আমাদেরকে যেটা দেখতে হবে, প্রত্যেকটা স্তর ভাগ নিয়ে আমাদের আলোচনা আমরা করব। যার শুরু স্তরে দেখালাম আমরা ক্রাস্ট, যার উপর আমরা দাঁড়িয়ে থাকি, মিডল স্তর দেখালাম ম্যান্টেল, যেটাকে বাংলায় গুরুমণ্ডল বলে, এবং সর্বনিম্ন স্তর আছে কোর, যেটা 0 কিলোমিটার থেকে শুরু হয়ে একেবারে কেন্দ্রবিন্দুতে গেলে আমরা কত কিলোমিটার পৌঁছাবো? 6378 কিলোমিটার পর্যন্ত পৌঁছাবো। আমরা একটা ভিডিওতে অনেক বড় করব না, এটা যদি আমি শেষ পর্যন্ত বোঝাতে চাই তাহলে কিন্তু অনেকটা স্তর অতিক্রম করতে হবে, অনেকটা সময় ব্যয় হবে, এতটা হয়তো তোমাদের ধৈর্য থাকবে না। সো আমি আজ এই পর্যন্ত আমরা দেখালাম কিভাবে ভেতরে অবস্থাগুলো, কোনটাকে ক্রাস্ট বলছি, কেন বলছি, এর প্রধান উপাদান কি, কোনটাকে ম্যান্টেল বলছি, কেন বলছি, এর প্রধান উপাদান কি, কোনটাকে কোর বলছি, কেন বলছি, এর প্রধান উপাদান কি, আমরা পরের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। এটা আমাদের প্রথম পার্ট, ইন্টেরিয়র অফ দা আর্থ এর প্রথম পার্ট। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়ে গেছে। যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, আমি তখন সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। এটা আমার পক্ষে যেমন উপকারী, তোমাদের পক্ষে সবার, যারা জিওগ্রাফি স্টুডেন্ট, যারা ক্লাস 11 পড়ছো তাদের ক্ষেত্রেও, যারা গ্রাজুয়েশনে পড়ছো তাদের ক্ষেত্রেও, যারা আগামী দিনে জিওগ্রাফি নিয়ে চর্চা করতে চাও, পশ্চিমবঙ্গের এসএসসির এসএলএসটি পরীক্ষা দিতে চাও তাদের জন্য, এবং আমার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এই জন্য এইসব বিষয় নিয়ে আলোচনা আমরা পরবর্তী পার্টে এর ভাগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমাদের সঙ্গে থেকো, এইটুকুই চাওয়া, বেশ এইটুকুই। আজকে ধন্যবাদ, আজকে বিদায়, গুড বাই।